আমাদের ডুয়ার্সের ট্রিপটা কিন্তু একটা ছোট গল্প থেকে কিছু অংশে কম নয়। হঠাৎ করে ভাবলাম যাব, হঠাৎ করে চলেও গেলাম। একটা অজানা অচেনা জায়গায় গিয়ে অদ্ভুতভাবে একটা সুন্দর বাজে ট্রিপ করে ফিরে এলাম। আমরা যখন প্ল্যানটা করি তখন আমাদের ম্যাক্সিমাম ট্রেনেরই টিকিট ছিল না, কারণ আমরা অনেক পরে প্ল্যান করি। তো আমাদের তিস্তা তোরসার ট্রেনের টিকিটটা একটু ইজিলি পেয়ে গিয়েছিলাম, তো আমরা তিস্তা তোরসার আলিপুরদুয়ার অব্দি টিকিটটা কেটে নিই। আর আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যখন আমরা টিকিট কাটি তখন আমরা জানতাম না যে আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় যাবো। মোটামুটি ভেবেছিলাম যে হ্যাঁ ডুয়ার্সে যাবো, আবার আরেকদিকে ভাবছিলাম দার্জিলিংয়ে যাবো, আবার আরেকদিকে ভাবছিলাম আরও অন্যান্য জায়গায় যেতে পারি। তো শিওর ছিলাম না, বাট আলটিমেটলি আমরা ডুয়ার্সে যাই এবং ডুয়ার্স থেকে আমরা যাই ফুনসিলিংয়ে। অর্থাৎ ফুনসিলিং হলো ভুটানের একটা খুব মানে বর্ডারে অবস্থিত। জয়গাঁও দিয়ে যদি আপনারা যান, আপনারা যদি ম্যাপটা খুলে দেখেন, জয়গাঁও থেকে একদম কাছে হচ্ছে ফুনসিলিং শহরটা। তো আমরা সেই শহরে গিয়েছিলাম, গিয়ে আমরা বেশ এনজয়ও করেছি। তো সেই জন্যই আমাদের এই প্ল্যানটা আপনাদের জন্য রইল। ফালাকাটা রেলওয়ে স্টেশন হচ্ছে সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন টু মাদারিহাট, আর জলদাপাড়া ন্যাশনাল পার্কের সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো মাদারিহাট। বাট আমাদের যেহেতু তিস্তা তোরসায় গিয়েছিলাম, তো তিস্তা তোরসাই নিয়ারেস্ট বলতে ফালাকাটাই ছিল, নয়তো নিউ আলিপুরদুয়ারে নামতে হতো। ফালাকাটা স্টেশন নিয়ে ইউটিউবে ভিডিও খুবই কম আছে, তো জানার কোনো জায়গাও নেই, গুগলে তো ছেড়েই দিন। তো ফালাকাটা স্টেশন থেকে আমরা ট্রেনে জানতে পারি পরে সেটা, যে এরকম পাওয়া যায়। একটা কাকু ছিল, সেই জানিয়ে দেয়। তো ফালাকাটা স্টেশন থেকে আমরা এরকম একটা টোটো করে চলে যায় ফালাকাটা বাস স্ট্যান্ডে, এবং ফালাকাটা বাস স্ট্যান্ড থেকে অনেক রকমের স্টেট বাস এবং আরও অনেক কিছু অ্যাভেলেবেল থাকে। তো আমরা ফালাকাটা বাস স্ট্যান্ড থেকে টোটো করে আমরা চলে যাই মাদারিহাটে, এবং মাদারিহাট থেকে আমাদের যে হোমস্টেটা ছিল সেটা একদম ওয়াকিং ডিস্টেন্স ছিল। সেটাতে আমাদের টোটাল খরচ ছিল 60 টাকা পার হেড। পার্বতী হোমস্টেটা হচ্ছে একদম এই জলদাপাড়া অভয়ারণ্য তার একদম মুখোমুখি। ওই দিকটাই হচ্ছে, এখান থেকে দেখা যাবে না, ওই দিকটাই হচ্ছে এন্ট্রান্সের ফার্স্ট গেটটা। মানে যখন সাফারি করব, তো সাফারির ওই দিক দিয়ে, মানে এই দিক দিয়ে এসে ওই ভেতর দিক দিয়ে গিয়ে আরও যে জঙ্গলটা আছে জঙ্গলটায় যাওয়া যাবে। আর এই দিকটাই হচ্ছে, এটাও দেখা যাচ্ছে না, আরেকটু এগিয়ে হচ্ছে সাফারি যেখানে বুকিং হয়, খুব সম্ভবত গেট নাম্বার 2 সেটা। আর এইখানে অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। মানে এই যে পেছনে দেখছেন, এটা পুরোটা হচ্ছে যেখানে সাফারি হয় সেই জঙ্গলটা। তো আমরা এখানে একদম অপোজিটে আছি। এই যে দেখছেন মাঝখান দিয়ে একটা রাস্তা, তার একদম অপোজিটে গাড়ি বড় বড় ভালোই চলছে। আর মাঝে মাঝে যখন গাড়ি চলছে না, তখন একটা অসাধারণ সুন্দর, এই যে দেখাবো আস্তে আসছে, যখন গাড়ি চলছে না তখন একটা অসাধারণ একটা, মানে আমি বলে বোঝাতে পারবো না এটা কিসের আওয়াজ আমি জানি না, বাট এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এই হোটেলের আমাদের চার্জ নিয়েছে 1000 টাকা পার রুম। একটু বলতে আমাদের জলদাপাড়া প্রথমে আছে আমাদের হচ্ছে একটা লেপার্ড সেন্টার, যেটা জলদাপাড়ারই একটা অংশ জঙ্গলের ভেতরে। ওখানে আমাদের আশেপাশের থেকে যে লেপার্ডগুলো ধরা হয় সেগুলো ওখানে রেস্কিউ করে রাখা আছে। সেই লেপার্ড সেন্টারটা ফরেস্টের ভেতরে, ওখানে আমরা নিয়ে যাই। ওখানে আমাদের পার হেড মানে 200 টাকা করে পড়ে। তো সেটা আমাদের লেপার্ড সেন্টার হয়ে গেল, যাওয়ার পরে আমরা নিয়ে যাই পাহাড়ের একটা সাইড আছে, যেখানে আছে হরপাবানের নদী আছে, চা বাগান আছে, ব্রিটিশরা পাহাড় কেটে চা বাগান তৈরি করেছিল। তারপরে একটা শিব মন্দির আছে অনেক পুরনো, তার পাশে একটা আছে মাটির নিচ থেকে জল উঠছে। তারপরে আদিবাসী নেপালি গ্রামগুলো আছে, এটাও আমরা মানে 500 টাকার টোটো প্রতি নিই। আরেকটা আছে আমাদের হচ্ছে তোরসা নদীটা, তোরসা রিভার, যেটাকে হলং গ্রাম, হলং নদী, জঙ্গল, তারপরে তোরসা নদী, কালী মন্দির। ওখানে অনেক সময় জীবজন্তু বিকেলবেলা জল খেতে আসে, তো সেগুলো আমরা সাইট সিন করে। যখন থেকে এসেছি তারপর থেকে দেখছি যে শুধু সুপারি গাছের, মানে চারিদিকে সুপারি গাছ। তো আমরা ভাবলাম যে কেন এত সুপারি গাছ লাগিয়েছে, শুধু সুপুরি খাওয়ার জন্য মানুষ, মানে সুপুরি ব্যবসা করার জন্য। হ্যাঁ, এত সুপুরি গাছ। তো দাদার একটা কথা বললেন, ইন্টারেস্টিং ফ্যাক্ট, উইচ ইজ যে এখানে হাতিতে প্রচুর প্রচুর তাড়া করে। তো এবারে হাতির কাছ থেকে, হাত থেকে বাঁচার জন্য লোকজন যদি সুপুরি বাগানে ঢুকে যায়, তো সেই ক্ষেত্রে সে বেঁচে গেল। কারণ হাতিটা সুপারি গাছ ভেঙে আসতে, মানে জঙ্গল ভাঙতে সময় লাগবে, গাছ ভাঙতে সময় লাগবে। আর সুপারি গাছটা ভেঙে মানে ঢুকে যাওয়াটাও ইজি মানুষের পক্ষে, যার জন্য একটা সুবিধাজনক। ইন্টারেস্টিং। আর আমরা এখনই ভুটান পাহাড় দেখলাম, সো উই আর ভেরি এক্সাইটেড। ওটা ভুটান পাহাড় ছিল? হ্যাঁ, আমরা আবার একটু পরে দেখবো, এখন দেখলাম আপনাদের পরে দেখবো। ওই দূরে দেখুন একজন গাছ কাটছে, মনে তো হলো তাই। এই যে এই হরকা পানি, আই থিঙ্ক এটাও, না আমি জানি না দাদা, এই দিক দিয়েও কি জল যায়? হ্যাঁ, এইটাও হঠাৎ হঠাৎ জল চলে আসে এটা। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ?
যাই না দেখি লোকটা পিছন পিছন যাচ্ছে ভাই এটা লোকে এটা তো বড় আস্তিক দা, তোমার কি এটা মানে ফার্স্ট টাইম তুমি চা বাগানে এসছো? হ্যাঁ আমি ফার্স্ট টাইম চা বাগানে এসেছি। আমি একবার আসামে চা বাগান দেখেছিলাম, কিন্তু বাস মানে রাস্তা দিয়ে দেখছেন দূর থেকে, কিন্তু একদম ছুঁয়ে মানে এরকম এনজয় করিনি। হ্যাঁ, ব্যাপক কেমন চা লাগছে? বাগান। কেমন পাতাও লাগছে? নিয়ে নিয়েছে, চায়ের আমি পাতা। দুটো পাতাও নিয়ে কই দেখাও। এইখানে নর্মাল, কেউ মারবে না তো দেখালে? জানি না। আমি চা করে খাবো। আমি পারছি না আনতে। এটার মধ্যে বরফ এটা। আমার চুলে দে। আচ্ছা, বরফ। তুই দেখ ফটোটা। আস্তিক দা এখানে ছবি তুলবার জন্য প্রচন্ড ডেসপারেট হয়ে গেছে। আবার চশমা খুলে চশমা খুলে সানগ্লাস পরছে। তোষকের তুলা হয়েছে, বালিশ বানানোর তুলা আছে। এটা দিয়ে কি হবে কাকিমা? বালিশ বালিশ তোষক বানাই যে, শিমুল তুলা এটা। শিমুল তুলো এটা? ওই আচ্ছা যে শিমুল গাছ। আচ্ছা, কত কত তুলেছে দেখো একবার। বাবা,